আশা করি ভালোই আছেন। আমি মামুন আব্দুল্লাহ লিখছি বাগেরহাট ফকিরহাট থেকে। ভূত এফএমে পাঠানো এটা আমার দ্বিতীয় ইমেল। প্রথমটা হয়তো প্রচারযোগ্য ছিল না, তাই প্রচার হয়নি। কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমার দ্বিতীয় ঘটনাটি টাইপ করা। আশা করি এই ঘটনাটি আপনার ও শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি 1966 সালের দিকে আমার বাবার সাথে ঘটে, সম্পর্কে যিনি আমার দাদু হন, বাবার চাচার সাথে ঘটে। এইবারের ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, যদিও ঘটনাটি বড়, আমি যথাসম্ভব ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। বেশ আগের কথা। আমার দাদুর নাম ছিল মাকসুদ শেখ। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন। যুবক বয়সী, ভীষণ সাহসী, গানও গাইতে পারতেন বেশ। গ্রামের গানের আসর প্রতি বছরই তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রাম, মাঠের শেষ প্রান্তে ছিল দাদুর বাড়ি। একদিন কিছু লোক খুব তাড়াহুড়া করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না। মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায় মেয়েটিকে দেখতে। দাদুকে ডাকা হলো। তিনি বাড়ি থেকে লোকসমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটির চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটার সেই বিভৎস আচরণ, মুখ থেকে জিহ্বা এক হাতের মতো বেরিয়ে বারবার মাটি স্পর্শ করছিল, রক্ত লোলুপ দুটো চোখ, নিজের চুল নিজ হাতেই ছেঁড়া, এগুলো যেন দাদুকে একদমই আটকাতে পারছিল না। অবশেষে তিনি পারেন, যেটা ছিল সাময়িক একটা চিকিৎসা মাত্র। মেয়েটিকে তেল পড়া, পানি পড়া ইত্যাদি দিয়ে তার পরিবারকে বলে দেন পরের সপ্তাহে আবার নিয়ে আসতে। দাদুর দিনগুলো অন্য কয়েকটি দিনের মতোই কাটছিল। হঠাৎ একদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তার সামনে বিভৎস, কুৎসিত, বিকৃত চেহারার মাঝ বয়সী এক নারী অবয়ব উপস্থিত হয় এবং বলে, আমাকে ওর থেকে আলাদা করিস না, এতে তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদুর এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। ঠিক তার পরদিন রাতে আমার দাদি একটি স্বপ্ন দেখেন, যেখানে একটি বিকৃত নারী অবয়ব উপস্থিত হয়ে আমার দাদিকে বলে যায়, তোর স্বামীকে বলে দিস আমাকে ওর থেকে আলাদা না করতে। সকালে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করে এবং তিনি দাদিকে বলেন, ওটা কোনো ব্যাপার না, ঘুম ভালো হয়নি তোমার, এজন্য এমনটা দেখছো। তিনি দাদিকে কিছু নিয়ম কানুন বলে দেন এবং ঘুমানোর আগে তাকে এগুলো পালন করতে বলে দেন। দিনকাল ভালোই চলছিল। 7 দিন পরে সেই মেয়েটিকে দাদুর কাছে আনা হয়। মেয়েটির অবস্থা বেশ বাজে ছিল। আমার দাদু তা ভালোভাবে বুঝতে পারলেন। তার কবিরাজি দক্ষতার ব্যবহার করে তিনি দেখলেন মেয়েটির সঙ্গে একটা জিন আছে, যেটা ছিল একটা মহিলা জিন। তার পরিবারকে কথাটা জানানো হলে তার দাদুর ওপর চিকিৎসার ভার দেন তারা। টুকটাক এইসব জানতেন দাদু। বেশ কিছু সময় ধরে কবিরাজি চালিয়ে জিনটাকে বিদায় করলেন তিনি। এবং কে জানত যে বিদায় করা ওই জিনটি আমার দাদুর সংসার জীবন এক সময় কাল করে দিবে, কাল হয়ে আসবে। আমার দাদি ছিলেন গর্ভবতী। কোনো একটা কারণে আমার দাদি একদিন রাতে বাইরে আসলেন, হাতে হ্যারিকেনের আবছা আলো। সে আলোয় তিনি উঠোনের পাশে থাকা সজনে গাছের নিচে কিছু একটা দেখতে পেলেন। গোয়ালের গরু টরু হতে পারে ভেবে তিনি একটু কাছে এগিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে তার রাতের স্বপ্ন দেখা সেই বিভৎস নারীর অবয়বটি, যার গলায় ছিল লাল লাল গোল ছোপ, রক্তের মতো চোখ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে। এই দৃশ্য দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তার সাথে ঘটে যাওয়া সবকিছু তিনি খুলে বলেন। পরদিন দাদু তার বাড়ি বন্ধ করে দেন। এরপর বেশ কিছুদিন তেমন কিছু আর হয়নি। একদিন রাতে দাদি পেটে খুব ব্যথা অনুভব করেন। প্রথমবারের মতন বাচ্চা প্রসব করেন তিনি। দাইমা বাচ্চা হাতে নিয়ে নিজেই অবাক। বাচ্চাটি ছিল মৃত এবং তার গলায় ছিল লাল লাল ছোপ, চোখ দুটো ছিল রক্তের মতো লাল, যেন দাদির সেই রাতে সজনে গাছের নিচে দেখা সেই নারীর অবয়বের একটি মূর্তি। পরিবারের শোকের ছাপ, তাড়াতাড়ি দাফন কার্য
শেষ করা হয় বাচ্চাটার। এই মর্মান্তিক ঘটনার পর 2-3 মাস সবকিছু স্বাভাবিক ছিল। একদিন পাশের গ্রামের একটা পালা গানের মঞ্চে ডাক পান দাদু। সময় মতো সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষ করে মাঝরাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কে জানত ওই রাতে আশাতীত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার সাথে। বাড়ি ফেরার পথ ছিল একটা নদীর রাস্তা ধরে ওই রাতে খেয়াঘাটে পৌঁছালেন দাদু। একটা মাত্রই ডিঙি ঘাটে ছিল। নদী পার হলেন তিনি। নদীর অদূরে ছিল একটা শ্মশান ঘাট, যেটার সামনে থেকেই বাড়ি আসতে হতো। শ্মশান ঘাট পার হলেন। ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা বিরাজ করছিল চারিদিকে। হাতে 3 ব্যাটারির একটা টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নাকে খুব বাজে একটা গন্ধ পেলেন এবং অনুভব করলেন তার পেছনে কেউ একজন আছে। হতে পারে গ্রামের অন্য কেউ, এটা ভেবে টর্চটা ঘুরিয়ে মারেন, কিন্তু কিছুই দেখতে পান না। তার মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠল। জলদি দোয়া পড়ে নিজের শরীরটা বন্ধ করে নেন এবং আবার বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিন্তু তার মধ্যে একটা অস্বস্তি কাজ করেই যাচ্ছিল। মাঠের শেষে ছিল কাঁঠালতলার সেই বিরাট বাগান। দিনের বেলা একা সেখানে কেউ যায় না, আর রাতের বেলা ওখান দিয়ে আসা রীতিমতো অসম্ভব। দাদুর চলাচল ছিল ওই রাস্তা দিয়ে, তবুও ওই রাতে ওখান দিয়ে যেতে হবে এটা ভেবে নিজে নিজে একটু ঘাবড়ে যাচ্ছিলেন। কি আর করার, রাত্রি অনেক হয়েছে। অল্প সময়ে বাড়ি যেতে হলে সেই রাস্তাই ধরতে হবে। তাই বেশি কিছু না ভেবে ওই রাস্তা দিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করলেন। বেশ কিছু দূর এগিয়ে যাবার পর তার নাকে তিনি গন্ধটা পেলেন। গন্ধটা স্বাভাবিক থেকে তীব্রতর হতে লাগল। তিনি নিজেকে বোঝাতে চাইলেন, না, এটা এমন কিছু না, কিন্তু ভয় তাকে জাপটে ধরেছিল চারিদিক থেকে। পেছন থেকে এবার অদ্ভুত কিছু আওয়াজ তার কানে আসলো। তিনি পেছনে একবারও তাকাননি, তাই টর্চ হাতে সোজা এগিয়ে যান। হঠাৎ তার মনে হল শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটলে যেমন মরমর আওয়াজ হয়, এমন আওয়াজ করে কেউ একজন তার পাশে হাঁটছে। মনের অজান্তে পাশের ভয়ঙ্কর বাগানের দিকে তার টর্চের আলো চলে যায়। টর্চের আলোয় তিনি যা দেখতে পান তা হয়তো সেটাই তার জন্য ওই রাতে অপেক্ষা করছিল। হালকা আলোতে তিনি দেখতে পেলেন পাশের একটা কবরের মাটি ভেঙে যেন একটা বের হয়ে আসছে। শেয়াল টেয়াল হবে হয়তো, এটা ভেবে নিলেন তিনি, কিন্তু না, ওটা আর কিছুই ছিল না। ওটা ছিল দাদুর স্বপ্নে দেখা সেই বিভৎস নারীর অবয়বটি। দাদু বুঝতে বাকি রইল না আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায়। ভয়ে একদম গ্রাস করে ফেলে তাকে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ঘুটঘুটে অন্ধকারের মাঝে নিজেকে অসহায় মনে হলো। এইবার সেই নারী অবয়বটি বলতে থাকলো, তোকে বলেছিলাম আমাকে ওর থেকে আলাদা করিস না। কণ্ঠটি হালকা থেকে প্রখর হতে লাগলো, যেন ওটা কাছে এগিয়ে আসছিল। এবং তাই হলো যেটা দাদু অনুমান করছিলেন। পেছন থেকে জাপটে ধরে দাদুকে অবয়বটি। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। আল্লাহকে বারবার স্মরণ করছিলেন এবং নিজেকে অবয়বের হাত থেকে আলাদা করার চেষ্টা করছিলেন, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছিল না। বারবার ওনার পিঠের ওপর চাপ সৃষ্টি করছিল অবয়বটি। এই বুঝি তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়। নিস্তেজ হয়ে যান তিনি। বাঁচার শেষ চেষ্টাটা করবেন এটা ভেবে আল্লাহু আকবার বলে জোরে ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের জন্য নিজেকে হালকা মনে হলো। শরীরের ওপর বোঝাটা বোধহয় আর নেই। দৌড় শুরু করলেন তিনি। কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন জানেন না, কতটা সময় নিয়ে দৌড়াচ্ছেন তাও মনে নেই। মনে আছে জ্ঞান হারানোর আগে উনি সামনে হালকা আলো দেখতে পেয়েছিলেন। পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার পাশে অনেক লোকজন, তাই তার দিকে সবাই তাকিয়ে আছে। রাতের ঘটনাটা খুলে বললেন তিনি। প্রাণে বাঁচলেও নিজের কোমরের বল হারান তিনি। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরে এলাকার এক স্বনামধন্য কবিরাজের কাছে দাদুকে নিয়ে গেলে তিনি বলেন, মেয়েটির কাছ থেকে ওই জিনটি আলাদা করার জন্য এত কিছু ঘটেছে। এমনকি আমার দাদির সন্তান নষ্ট হওয়া ওই জিনটিই দায়ী। পরের ওই কবিরাজ সেই বিভৎস নারী জিনটিকে আটকান এবং তাকে একটি বোতলে ভরে ভৈরব নদীর পানিতে ফেলে দেন। এরপর অনেক বছর জীবিত ছিলেন দাদু। জীবনে চলার পথে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি।
কোমরের ওপরের অংশ বাঁকা হয়েছিল তার। মাথার নিচের দিকে ঝুঁকে লাঠি ভর করে হাঁটতে হতো তাকে। এরপর তিনি অনেক বছর জীবিত ছিলেন, 4 সন্তানের বাবাও হয়েছিলেন। তার সাথে, তার পরিবারের সাথে এমন আর কখনো হয়নি।